কিছুক্ষণ পর ডাক্তার আসে এবং ট্রিটমেন্ট শুরু করে দেয়। প্রায় আধ ঘন্টা আপ্রাণ চেষ্টায় পরই একবার ওম শব্দ করে জোরে শ্বাস নেয়। ডাক্তার স্বস্তিকর একটা নিঃশ্বাস নিয়ে বলে, আর চিন্তা নেই, ওর রেস্ট দরকার। একটা ইঞ্জেকশন পুশ করে দিচ্ছি, ওর লম্বা ঘুমের প্রয়োজন। কিছু সমস্যা হওয়ার কথা না, আর তবে বলা যায় না, কিছু হলে আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন। ঘুম ভাঙলে কিছু খাবার খাইয়ে দেবেন। মেয়েটা কি শুভ্র? বলেই ডাক্তার শুভ্রর দিকে তাকালো। শুভ্র নিরুত্তর। ওদের কোনো কথার রেসপন্স না পেয়ে ডাক্তার চলে যায়। নিতাই আজ বিমলাকে ইচ্ছা মতো কথার ধোলাই দিচ্ছে ওর রুমে। মেয়েটা আসার পর থেকে ও তোমার চোখের ত্রিশূল হয়ে আছে। খেতে কি নিতে, খেতে কি নিতে সবসময় খোঁটা দিতেই থাকো। তুমি যে কেমন সভ্য ঘরের মেয়ে সেটা তোমার ব্যবহারেই পরিচয় দেয়। বলেই নিতাই বিমলাকে ঝাড়ি দেয়। কি আমার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলো তুমি? পরের মেয়ের জন্য আমায় এত বড় কথা বললে তুমি? মরতে তো গিয়েছিল, মরল কই? জোরে শক্ত করে গলায় ফাঁস দিতে পারলো না। মরা শুধু অভিনয় করলো, মরলে আপদ চুকে যেত। এবার সত্যি নিতাই আর সহ্য করতে না পেরে বিমলাকে একটা কষে চড় মারলো। মুখে লাগাম টানো, তোমারই মঙ্গল হবে। বিমলা চিৎকার করে উঠল, বলল, অজঙ্ঘা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে আজ? এই এই তোমার শিক্ষা? বলে চিৎকার করে উঠে বলল, এই অনিল, দেখ তোর বাবা আজ আমার গায়ে হাত তুলেছে ওই বানের জলে ভেসে আসা মেয়ের জন্য। এই চুপ, একদম চুপ। দিন দিন কথার মনে হয় পিএইচডি করে নিয়েছ। ভগবান যে কেন এই ধরনের বাচাল মেয়ে মানুষ কেন বানালো তিনিই ভালো জানেন। আর একটা কথা যদি বলেছ, আমি পড়ি কেন, আমি বাসা ছেড়ে চিরদিনের মতো বিদায় হব। মুখ দর্শন মুখও আমার দর্শন করতে পারবে না তখন কোনোদিন। বড্ড বেশি বেড়ে গেছো না? একদম চাপা ভেঙে দিব আমি। আর যদি একটা কথা বলেছ। ধমক এবং হুমকি শুনে বিমলা চুপ করে যায়। এই প্রথম ওকে এতটা শাসিয়েছে নিতাই। একদম এটার এই অবস্থা, সেখানে আবার মৃত্যু কামনা করছে, ভাবা যায়। এই জন্যই বলে এদের হাঁটুর নিচে বুদ্ধি নিয়ে শুধু মানুষকে জ্বালাতেই পারে মেয়েরা। তার আর এদের ঘটে কোনো বুদ্ধি নাই বলে নিতাই চলে গেল। শুভ্র অফিসে চলে গেল শুধু সিগনেচার করার জন্য। শুভ্রদের বাসায় আকিকের বাবা মা দুজনেই এসেছে। পলা এদের নাস্তা দিয়ে নিতাই সেনকে ডাকতে গেল। নিতাই সেন আসতেই বলল, স্যার আমার ছেলের লাইফটা নষ্ট করে দিয়েন না। পুলিশ স্টেশন থেকে কল আসছে, আপনারা নাকি মামলা করবেন। ও কিছু বোঝে না, ওকে ক্ষমা করে দেন। মিস্টার আমিনুল সাহেব, আপনারা আসুন আমার সাথে। আসেন বলেই আকিকের বাবা মাকে পরীর রুমে নিয়ে গিয়ে বলল, দেখেন মেয়েটার কি হাল হয়েছে। পরীর নিথর দেহটা পড়ে আছে, গলায় লাল দাগ যেন কেটে বসে গেছে। দুধে ধোয়া গায়ে হলুদ রঙে লাল দাগটা বড্ড বিমান দেখাচ্ছে, তাই না আমিনুল সাহেব? দেখেন ওকে স্যালাইন দেওয়া হয়েছে, অল্প একটুর জন্য মেয়েটা বেঁচে গেছে। মেয়েটা তো সুইসাইড করতে গিয়েছিল, যার সূচনাটা আপনার কুলাঙ্গার ছেলে এসে করে গেছে। এরপরও বলবেন আপনার ছেলে অবুঝ? আমরা ছেড়ে দিলেও শুভ্র আপনার ছেলেকে ছেড়ে দিয়ে কথা বলবে না। আপনার ছেলে ও আমাদের মান সম্মান আর এই মেয়েটির জীবন নিয়ে টানা হিচড়া করে শুরু করে দিয়েছে। ওকে সামলান, এই শাস্তি ওকে পেতেই হবে। পরীর এই অবস্থা দেখে আকিকের বাবা মা আর কথা বলার সাহস না করেই চলে গেল। প্রায় ঘন্টা দুয়েক পর শুভ্র বাসায় ফিরল। এসে পরীর রুমে গেল। পরীকে ঘুমিয়ে আছে, ওর কপালে একটা কিস করে ওর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। অনিতা এসে বলল, শুভ্র চল বাবা কিছু খেয়ে নে, পুরো দিন কিছু খাসনি। মা, পরি পুরো দিন না খেয়ে ওভাবে শুয়ে আছে, আর আমি ওকে ছাড়া কেমনে খাই বলো? আমার গলা দিয়ে যে খাবার নামবে না। তোমরা খেয়ে নাও, পরি উঠলে একসাথে খাবো। অনিতা চোখে জল ফেলে চলে গেল। শুভ্র পরির রুমে এসে দেখে অর্পিতা ওর পাশে বসে আছে। দাদা, পরি দিদি কখন জ্ঞান ফিরবে? ধুর পাগলি, জ্ঞান ফেরার কথা কেন বলছিস? ও তো ঘুমাচ্ছে, যা রুমে যা, অনেক রাত হয়ে গেছে, ঘুমা গিয়ে। অর্পিতা চলে গেলে শুভ্র দরজাটা বন্ধ করে দিয়ে এসে পরীর পাশে শুয়ে পড়ে। মেয়েটা একদম শাড়ি সামলাতে পারে না, কিন্তু শাড়িতেই ওকে বেশি সুন্দর লাগে বলেই পরীকে কয়েকটা কিস করে বুকে টেনে নেয়। একটু পরে পরীর ঘুম ভেঙে যায়। ড্রিম লাইটে দেখলো শুভ্র ওকে আলতো করে জড়িয়ে ধরে আছে। অনেকবার নড়াচড়া করতে লাগলো, কিন্তু শুভ্রকে ছাড়ছেই না। পরী কিছু খাবা বলেই শুভ্রর কপালে আবারও কিস করে। ছাড়ুন বলছি বলেই শুভ্রর সাথে ধাক্কা দিয়ে ধস্তাধস্তি শুরু করে দেয়। এই তোমার এই অবস্থায় এত শরীরে জোর আসে কই থেকে? বলেই দুই হাত দিয়ে পরীর হাত চেপে ধরলো। ছাড়ুন আমাকে। ছাড়বো না, তুমি কি করতে পারো সেটাই দেখবো আজ, বলেই শুভ্র মুচকি হেসে উঠল।
আপনি আমাকে আবার জড়িয়ে ধরেছেন কেন? আমি ধরবো না তো কে ধরবে? আর এত নড়াচড়া করছো কেন? নিজে তো শান্তিতে থাকবা না, আমাকে অন্তত শান্তিতে থাকতে দাও। আর শোনো, তোমার নিরাপত্তা এই শুভ্রের বুকেই, বুঝেছো? বলেই পরীর দিকে তাকিয়ে দেখলো ও আবারও ঘুমিয়ে পড়েছে। এই মেয়ে পারেও বটে, জড়িয়ে ধরতে দিবে না, আবার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ভোরের দিকেই ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে দেখি আমি শুভ্রকে আষ্টে পৃষ্ঠে পেছন থেকে জড়িয়ে ধরে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আর শুভ্র পাশ ফিরে ঘুমিয়ে আছে। আমি বেশ লজ্জা পেলাম। আর তাছাড়া আমি এভাবে কেন? আমি কি আদৌ বেঁচে আছি না স্বপ্ন দেখছি? না, সব ঠিকই আছে তো। তাহলে ও আমার কাছে কেন? আমি হাতটা সরাতেই শুভ্রর ঘুম ভেঙে যায়। কি ব্যাপার পরি, তুমি কখন উঠলা? তুমি আমার রুমে কি করছো? আমাকে জড়িয়ে ধরে সারা রাত এভাবেই ঘুমাইছো, আমাকে এদিক ওদিক পাশ ফিরতেও দাওনি। এখন একটু ঘুমাইছি তাও তোমার সহ্য হচ্ছে না? আমাকে একটু ঘুমোতে দাও তো। বলে আবার চোখ বন্ধ করলো। তুমি ঘুমাবা ঠিকই, কিন্তু এখানে না, তোমার রুমে গিয়ে বলেই বেড থেকে উঠে দাঁড়ালাম। শুভ্রর সাথে সাথে আমার দিকে তাকিয়ে বলল, পরি, বুকে কাঁপুনি, আগে ওটা ঠিক করে আমি বলতে আসো। বলে পাশ ফিরে শুয়ে রইল। আমি ধরপড় করে ওর গা থেকে কম্বল টেনে নিয়ে নিজেকে ঢাকলাম। আমার শাড়ি যে কই গেছে আল্লাহ মালুম। আর এই, তোমার লজ্জা করে না ওভাবে কথা বলতে? কিসের লজ্জা? আজকে নতুন দেখছি তাই লজ্জা করবে? এই ছেলে জীবনেও শুধরানোর না। বলেই ওকে হাত ধরে টেনে তুললাম। বললাম, এই তুমি এক্ষুনি উঠে যাবা আমার রুম থেকে, মানে এক্ষুনি। ওই একটা নিয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে ওর মুখটা আমার মুখের কাছে এনে বলল, জানো, যখন তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার যে তখন কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। চলো না, আমরা স্বাভাবিকভাবে সংসার করি। আমি ওকে ধাক্কা দিয়ে উঠে বসলাম। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে ওর কথা শুনে। আমি একটানে বুকের উপর থেকে কাপড় সরিয়ে ওকে জড়িয়ে ধরে আমার মুখ ওর সামনে এনে নিয়ে গেলাম। ওর আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। তারপর ওকে ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে বললাম, যদি কখনো আমার ধর্মে আসেন এবং মুসলিম রীতিতে বিয়ে করেন, আমি পড়ি, তখন আমার এই উন্মুক্ত বক্ষে আপনাকে এভাবে জড়িয়ে ধরবো। পারবেন সব ত্যাগ করে আমার কাছে আসতে? যেদিন পারবেন সেদিনই এই কথাগুলো বলেন আর বলেই ওয়াশরুমে চলে গেলাম। আমি পাইছিটা কি, হ্যাঁ? সব সময় গা ঘেঁষার চেষ্টা করবে আর আমি তা মেনে নিব? শুভ্র পরীর চলে যাওয়া দেখলো চুপ করে। ওর কথা যেন বন্ধ হয়ে গেছে। পরী এ ধরনের কথা বলবে শুভ্র কল্পনাতেও ভাবতে পারেনি। শুভ্র রুম থেকে বের হয়ে গেল। পলা খাবার নিয়ে পরি রুমে ঢুকে দেখে ও বিছানা ঝাড়ছে। পরি, খাবারগুলো খেয়ে নাও দেখি। আর তোমাকে এগুলো কাজ করতে কে বলেছে? পলা আন্টি, এত সকালে খাবারের কথা কে বললো? শুভ্র বলল, তুমি নাকি ঘুম থেকে উঠে গেছো তাই জলদি খাবার পাঠিয়ে দিতে বললো। তুমি কালও ওরকম কাজ করতে গেলে পরি? কেন? আর শুভ্র পাগলের মতো হয়ে গেছিল কাল সারাদিন, রাতে একটা দানা মুখে তোলেনি। তুমি না খেয়ে শুয়ে আছো বলে সবাইকে মুক্তি দিতে চাইছিলাম, কিন্তু দিতে পারলাম কই? যাও শুভ্রকে খাবার দাও, আমি এগুলো খেয়ে নিচ্ছি। বলে ওর হাত থেকে খাবার নিলাম। পলা বেশ খুশি হলো শুভ্রের খাবারের কথা পরি বলাতে। পলা চলে আসলো রুম থেকে। একটু বেলা হতেই সবাই আবার আমার রুমে আসলো, শুধু বিমলা আর শুভ্র বাদে। অনিতা এসে পরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুমি এটা কেন করতে গেলে? তুমি যেভাবে থাকবে আমরা আর কিছু বলবো না। নিতা সেন বলে উঠল, পরি, তোমাকে আজ থেকে কেউ আর কিছু বলবে না। তুমি তোমার মতো জীবনযাপন করো। সবাই সবার মতো জ্ঞান দিতেই আছে আর আমি সেগুলো গিলছি। সেদিনের পর থেকে শুভ্র একবারও আমার কাছে আসেনি। এভাবে 5 মাস কেটে যায়। শুভ্র বাসায় থাকলে আমি বের হই না, আমি চলে গেলে ও বের হয়। খাবার রুমে খাই। এই 2 মাসে ওর সাথে একবারও দেখা হয়নি। ও হয়তো নিজেকে আমার কাছ থেকে গুটিয়ে নিয়েছে, এতে আমার খুব ভালো হয়েছে। ইচ্ছে মতো চলতে পারি, এতেও আমি খুব খুশি। এর মধ্যেই নীল স্বপ্নের আইডি ছেড়ে মৃদুলের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় আমার। এতদিনে একে অপরের পরিপূরক হয়ে গেছি। দিনে ক্লাস করা, ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, বাসায় ফিরে পড়াশোনা আর ফেসবুকে মৃদুলের সাথে চ্যাট করা। ওকে আমি দেখিনি, কিন্তু ও আমাকে দেখেছে। এভাবেই দিনগুলো কাটছিল। বিমলা দিতুন আমার সাথে একদম কথা বলেন না। তাছাড়া মোটামুটি সবার সাথেই ভালো সম্পর্ক, শুধু শুভ্র ছাড়া। এভাবে আরও কিছু একটা দিন কেটে যায়। এভাবে আমি ভাবি জব নিব আর এখান থেকে চলে যাব। আর মানুষের ঘাড়ে খাবো বসে। একদিন ক্লাস শেষে আমরা 7 ফ্রেন্ড মিলে একটা বড় রেস্টুরেন্টে যাই। আমাদের ফ্রেন্ড বিদ্যুতের জন্মদিন বলে টিপস দিচ্ছে। সবাই মিলে হৈ হৈ করে গেলাম।
আগে কখনো এত বড় রেস্টুরেন্টে আমি আসিনি। সবাই বসে গল্প করছি, খাবার অর্ডার দেওয়া হয়েছে, জাস্ট ওয়েট করছি। এমন সময় দেখি দূরে একটা টেবিলে শুভ্র সহ কয়েকজন বসে কথা বলছে আর কফি খাচ্ছে। সাথে দুইটা মেয়েও আছে। ওকে দেখে আমি জাস্ট ফ্রিজ হয়ে গেছি। আমার যে এখানে আসা ঠিক হয়নি বেশ বুঝতে পারছি। চট করে মাথায় কাপড় দিয়ে ফেলি। মনে হয় শুভ্র এখনো আমাকে দেখতে পায়নি। এমন সময় খাবার চলে আসে। সবার খাবার খোলা, শুধু আমারটা ঢাকা। এই বিদ্যুৎ সবাইকে খাবার দিছে, আর আমাকে এভাবে কেন? হুম। সারপ্রাইজ আছে তোর জন্য। তাই? ওর কথা শুনে সবাই হেসে উঠলো। ওদের হাসি দেখে বুঝলাম ওরা সবাই প্ল্যান করে আসছে আমাকে নিয়ে কিছু, আমাকে না জানিয়ে কিছু। বিদ্যুৎ যে এমন একটা কাজ করে ফেলবে আমার তা কল্পনাতেও আসেনি। পুরো রেস্টুরেন্টে মানুষের সামনে হাঁটু গেড়ে 23টা কালো গোলাপ দিয়ে আমায় প্রপোজ করে বসে। ওর আজ 23তম জন্মদিন। পড়ি 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 পড়ি, শুধু আমার পরি। আই লাভ ইউ পরি। তোকে খুব ভালোবাসি রে। তুই কি আমার বৃদ্ধ বয়সে চলার সাথী হবি? ওর কথা শুনে আমার পুরো শরীর ভয় থরথর করে কাঁপতে লাগলো। যদি একবার শুভ্র বুঝতে পারে তো বিদ্যুৎ আজ শেষ। আমি কাপা গলায় গলায় ওকে থামতে বললাম। এই কি শুরু করেছিস? সবাই দেখছে তো, চল এখান থেকে, বলে আমি উঠতেই আর ও আমার হাত ধরে বলল, ও এখানে হয়নি, তাহলে চল বাহিরে আরো মানুষের সামনে গিয়ে প্রপোজ করি। বিদ্যুতের কথা শুনে আবিদা হেসে উঠল। পরীর নাম শুনে শুভ্র সেদিকে তাকাই, দেখলো একটা মেয়ে মাথায় বড়সড় ঘোমটা টেনে বসে আছে। কিন্তু মেয়েটা বেশিক্ষণ থাকলো না। ঘোমটাটা টেনে সবাই পরীকে নিয়ে হাসাহাসি করতে ওদের কারো হাত লেগে ঘোমটাটা পড়ে গেল। শুভ্র পরীকে দেখে একদম খেপে গেল। চরচর করে মাথায় রক্ত উঠে গেল, চোখ লাল করে তাকিয়ে আছে। আমি এবার শুভ্রকে ওই অবস্থায় দেখে চট করে উঠে পড়ি। ওখান থেকে বের হতেই বিদ্যুৎ সহ ওরা সবাই বলে উঠল, কিরে কিছু না খেয়ে কই যাস? মানুষের কথার দাম দিস না কেন? বস এখানে, বলে জোর করে বসালো। বিদ্যুৎ কেক কাটলো আর প্রথমে আমার মুখে কেক ধরলো। আমার গলা দিয়ে কেক নামে না। আর সামনে আজরাইল বসে আছে। দেখেছেন মিস্টার শুভ্র সেন এই বাচ্চাদের পাগলামো? মানুষজন এরা দেখে না? এমন একদম পাবলিক প্লেসে সব কথা গড়গড় করে বলে দিল। আর কত কি জীবনে দেখতে হবে, বলে মুচকে হাসি দিল একজন। শুভ্র শুধু হুম বলে চুপ করে থাকলো। 5 মাস পর পরীকে দেখছে, তাও আবার এই অবস্থায়। মাথা কার ঠিক থাকে? একই বাসায় থাকা হয় তবুও এদের দেখা হয় না, বা করে না দুইটাই। আর ও এখানে এগুলো করে বেড়াচ্ছে। কতটা অধপতন হলে এতটা নিচে নামে কেউ? আমাদের আগে শুভ্ররা চলে গেল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু ও আমার দিকে একবারও তাকালো না। আর দেখ বিদ্যুৎ, পাগলামি করিস না, আমার এগুলো ভালো লাগে না, বলে আমি উঠে বাইরে চলে আসলাম। শুভ্র কারে উঠে দ্রুত গতিতে আমার সামনে দিয়ে চলে গেল। আমিও সঙ্গে সঙ্গে একটা রিক্সা নিয়ে বাসায় এলাম। আল্লাহ আজ কি যে কপালে আছে তুমি ভালো জানো, বলেই রুমে ঢুকে ফ্রেশ হলাম। আজ বই নিয়ে বসে আছি ভয়ের ঠেলায়। না, মাথা থেকে টেনশন যাচ্ছে না। শুভ্র তো রাতে ফিরে বাসায় এসে কি সবাইকে বলে দেবে? অর্পিতা সন্ধ্যার দিকে আসলো আমার রুমে। গল্পের মাঝে একই পর্যায়ে বলেই ফেললাম, অর্পিতা তোমার শুভ্রতা বাসায় এসেছে। অর্পিতা কিছুটা অবাক হয়ে বলল, কেন পরি দিদি, দাদাকে কিছু বলতে হবে? আরে না, এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি। ও দাদা তো আজকাল অনেক রাত করে ফিরে পরি দিদি। কেন? জানি না দিদি, অনেক দিন আগে থেকেই বলে রুম থেকে বের হয়ে গেল। রাত 10টার দিকে একটা কাজের লোক এসে আমায় খাবার দিয়ে গেল। খাবার খেয়ে ফেসবুকে ঢুকলাম। দেখি মৃদুল অনেকগুলো মেসেজ দিয়েছে। দেখে বেশ ভালো লাগলো। মৃদুল আর শুভ্র আর আমার বিষয়ে সব জানে, তাই ওকে সব কথা শেয়ারও করি আমি। স্যার তো কি করছেন? পড়ি তুমি তো আমায় ভুলেই গেছো। কখনো না, আজ একটু বিজি ছিলাম বলে সব খুলে বললাম। বেশ ঝামেলায় পড়ে গেছো দেখছি, সাবধানে থেকো। আর মৃদুল আমার সাথে একটু ফোনে কথা বলবে? আমার ভালো লাগছে না কিছু। মৃদুল চুপ করে আছে। কি হলো, চুপ কেন? কোনোদিনও কিছু চাইনি, আজ প্রথম কথা বলতে চাইলাম, তবুও কথা বলবা না? মৃদুল আবারও চুপ করে থাকলো। মৃদুল কথা বলবা না? ওকে, না বলো, যাও, তোমাকে আর দরকার নেই, বলে অফলাইনে চলে আসলাম। খুব কাঁদতে ইচ্ছা করছে আমার। জীবনে কোনো ছেলের সাথে নিজ থেকে কথা বলতে চাইলাম, আর সেই এই ব্যবহার করলো। আমি কাঁদতে লাগলাম। আমি মনে হয় মৃদুলকে ভালো করে ভালোবেসে ফেলেছি। ওর মন ভোলানো কবিতা কথা বলার বচনভঙ্গি, কেয়ার যেন সব দিন দিন পাগল বানিয়ে দিচ্ছে আমায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। আর ফোন কলের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনে স্ক্রিনে দেখলাম আননোন নাম্বার। এই রাত 3টার সময় কে ফোন দিল?
কল কেটে দিলাম, আবার কল দিল, আবারও কল কেটে দিলাম। এভাবে 10 বার হওয়ার পর শেষে রিসিভ করলাম। ফোনের উপাস থেকে আমাকে সালাম দিল, মিষ্টি কণ্ঠের একটা সুপুরুষ কণ্ঠ। আর সালাম নিয়ে বললাম, আপনি কে? আর বাহ রে, এত জলদি ভুলে গেলে আমায়। মৃদুল, তোমার সিক্স সেন্স দেখছি বেশ ভালো। এত লেট করে কেন কল দিলা? কেন, এতে মহারানী নাক ফুলে কাঁদতে কাঁদতে বুঝি ঘুমিয়ে গেছে? হুম, একদম বাজে কথা বলবা না। আমি বাজে কথা বলি না পুরি, সেটা তুমি ভালো করেই জানো। কি করছিলাম মৃদুল? আমি তো আমার পরীর কথাই ভাবছিলাম। যা, কি সব বলো।